All students are welcome to our channel SWR. তো বিগত দিনগুলোতে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার্সের হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, সায়েন্স, স্ট্যাটিক, জিকে সমস্ত কিছু তোমাদেরকে ক্লাস দিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ার্সের। তো আজকে থেকে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। এভাবে লাগাতার আমরা প্র্যাকটিস সেট করব যতক্ষণ না আমাদের পরীক্ষাটা হচ্ছে। এবং জিকের এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, মানে তোমরা যখন পরীক্ষা দেবে তখন খুব ভালোভাবে বুঝতে পারবে যে কতটা কমন আসছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের ক্লাসগুলো দেখলে কিন্তু 100% আমি বলতে পারি যে তোমরা কমন পাবেই পাবে, হুবহু কমন পাবে। চলো তাহলে ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। দেখো এছাড়াও যারা তোমরা WBSSC দিতে চাইছো এবং ফ্রি নোটস এবং ফ্রি ক্লাস চাইছো, তারাও কিন্তু এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। এখানে তোমাদের ফ্রি নোটস এবং ফ্রি ক্লাস প্রোভাইড করা হবে। এই টেলিগ্রাম লাইন এবং হোয়াটসঅ্যাপে পিন করলেই তোমরা ওখানে ফ্রি নোটসগুলো পেয়ে যাবে এবং এই ডাব্লিউপি যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করাচ্ছি এগুলোও কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, তো চলো প্রশ্ন শুরু করে দিই। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বলছে চোখের একটি বাইফোকাস লেন্স ব্যবহার করা হয় কিসের জন্য? তো বাইফোকাস লেন্স ব্যবহার করা হয় তোমাদের হাই প্রেস বায়োপিয়ার জন্য। এবারে দেখো এই সম্পর্কিত প্রত্যেকটা কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নেবো, কেমন? দেখো কি বলছে মায়োপিয়ার ফলে রোগীর দূরের বস্তু দেখতে অসুবিধা হয়। এক্ষেত্রে কী লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। তাহলে মায়োপিয়া হলে রোগীর কোন লেন্স ব্যবহার করে? অবতল লেন্স। আর বলছে হাইপারমাইট্রোপিয়ার ফলে রোগীর কাছের বস্তু দেখতে অসুবিধা হয়। একদম সোজা সবটা ভাষায় লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয়? তাহলে এখানে ইম্পর্টেন্ট দুটো লাইন দেখো। বলছে যে মায়োপিয়া হলে অবতল লেন্স ব্যবহার করা হয়, আর হাইপারমাইট্রোপিয়া হলে উত্তল লেন্স ব্যবহার করা হয়। প্রশ্ন যেটা ছিল বাইফোকাস লেন্স কখন ব্যবহার করা হয় বা বাইফোকাস কখন ব্যবহার করা হয় প্রেস বায়োপিয়ার ফলে, এটা কেন হয়? এটা রোগী দূরে এবং কাছে দুটো বস্তুকেই দেখতে পারে না। আর এটা কখন হয়? যখন একটা রোগীর বয়স আফটার 40-এর পরে হয়ে যায়। এবং এক্ষেত্রে তখন তাকে সার্জারি করাতে হয় এবং সার্জারির পরে উত্তল লেন্স ব্যবহার করতে হয়। ক্লিয়ার তাহলে? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি বলছে। বলছে শেরশাহ সূরির প্রবর্তিত রৌপ্য মুদ্রা কি বলা হতো? তার রৌপ্য মুদ্রা কি নামে পরিচিত? শেরশাহ সূরির রৌপ্য মুদ্রা রুপিয়া নামে তোমাদের পরিচিত ছিল। চলো নেক্সট প্রশ্ন কি বলছে। বলছে ভারতের উপকূল রেখা কয়টি রাজ্যে দেখা যায়? তো ভারতের উপকূল রেখা টোটাল 9টি রাজ্যে দেখা যায়। এখন জানতে হবে যে কোন কোন রাজ্যে ভারতের উপকূল রেখাটি দেখা যায়। কারণ বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করছি তখন তোমরাও দেখেছো যে অনেক প্রশ্ন এসছে না বোধক। যেমন কটকক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর থেকে যায়নি। এবার প্রথমত এই না প্রশ্নের উত্তর দিতে গেলে জানতে হবে কোনগুলো গেছে। তাহলে কোনগুলো গেছে সেগুলো জানা থাকলেই কোনটা যায়নি কোন রাজ্যের উপর দিয়ে বা কোন রাজ্যের উপকূল রেখা নেই সেটা তুমি বলে দিতে পারবে। তাহলে এখানে টোটাল কটা আছে? 9টি উপকূল রেখা রাজ্য আছে। কি কি সেগুলো আমরা একটু দেখে নেবো, কেমন? চলো বলছে কি ভারতের 9টি মোট উপকূল রাজ্যে দেখা যায়, যেমন গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে অলিম্পিকে ব্যক্তিগত পদকজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? তো প্রথম ভারতীয় ছিলেন কেডি যাদব। ঠিক আছে, চলো ইম্পর্টেন্ট কিছু এবার পরের প্রশ্ন দেখি কি বলছে। বলছে কুম্ভীর লোকনৃত্য কোন রাজ্যে মহিলারা পরিবেশন করেন? তো কুম্ভীর লোকনৃত্য কোন রাজ্যের মহিলারা পরিবেশন করেন তামিলনাড়ু রাজ্যের মহিলারা। ঠিক আছে, ওখানকার এটা কিন্তু একটা সাংস্কৃতিক নৃত্য। চলো নেক্সট দেখো এর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। বলছে রাজস্থানের লোকনৃত্য কি? রাজস্থানের যে লোকনৃত্য সেটা হচ্ছে তোমাদের কালবেলিয়া। কী নৃত্য? কালবেলিয়া। ঠিক আছে, আসামের লোকনৃত্য কি? বিহু। এবং পাঞ্জাবের লোকনৃত্য কি? গিদ্ধা। প্রশ্নটা ভালো করে দেখো, আরেকবার প্রশ্নটা ভালো করে দেখো কি বলেছে। বলছে কুম্ভীর লোকনৃত্য ভারতের কোন রাজ্যের মহিলা পরিবেশনা করেন? তাহলে এই নাচগুলো মহিলারা করছেন। এবং আমি যে কথাগুলো তোমাকে বললাম যে এই দেখো রাজস্থানের লোকনৃত্য কালবেলিয়া এটা কিন্তু মহিলারা করছেন, আসামের লোকনৃত্য বিহু এটাও মহিলারা করেন, এবং পাঞ্জাবের লোকনৃত্য গিদ্ধা এটাও কিন্তু মহিলারা করেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। বলছে থাইল্যান্ডের মুদ্রার নাম কি? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো এসছে। এবং এই যে থাইল্যান্ড তোলার কারণ কি? এখানে তো আমি আরও অন্য দেশও দিতে পারতাম, কারণ এই দেশগুলো চর্চায় আছে এখন বর্তমানে, এই দেশগুলো চর্চায় আছে। এই দেশের থাইল্যান্ডের মুদ্রা কি এটা পড়বে যেরকম, তার সাথে সাথে থাইল্যান্ডের নিউ প্রেসিডেন্ট কে হয়েছে। ঠিক আছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদেরকে পড়তে হবে, তাহলেই তোমরা কিন্তু 100% কমন কিন্তু পাবেই। ওকে, তো চলো প্রশ্ন কি বলছে, থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাহট। ওকে, বাহট হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে দেখো তাহলে আরটা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো। বলছে দিনার, এটা হবে দিনার, ডিনার নয় দিনার। ওকে, এটা হলো দিনার দ। হ্যাঁ, দিনার কার মুদ্রা? ইরাকের মুদ্রার নাম দিনার। আর ইরানের মুদ্রার নাম কি? রিয়াল। আর ভুটানের মুদ্রার নাম নুলট্রাম। এই নুলট্রাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই প্রায় আসে, কারণ ভুটান কিন্তু একটু চর্চার দেশ পর্যন্ত থাকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভুটানের মুদ্রার নাম কি? নুলট্রাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রথম কম্পিউটার কী ছিল? মানে কোন কম্পিউটার বাণিজ্যিক কাজের জন্য প্রথম ব্যবহার করা হয়েছিল? তো প্রথম ব্যবহার করা হয়েছিল কোন কম্পিউটারটি? ব্যবহার করা হয়েছিল UNIVACI। ওকে, C1 UNIVAC1, এটি হচ্ছে প্রথম ভারতের কম্পিউটার বাণিজ্যিক কম্পিউটার হিসেবে ব্যবহৃত হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। UNIVACI এর ফুল ফর্ম কি? এটা ইউনিভার্সাল অ্যাটমিক কম্পিউটার 1, কিন্তু এই তোমাদের ফুল ফর্মটাও কিন্তু আসে। হ্যাঁ, আর এটি 1951 সালে প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত কম্পিউটার। ওকে, তাহলে কত সালে প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছিল? 1951 সালে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে। বলছে এক্সারসাইজ খান কোস্টাল ভারতের সেনাবাহিনীর অংশগ্রহণ করেছিলেন এই কোস্টাল, ঠিক আছে? কোন দেশ যারা আয়োজিত করেছিল? তাহলে কোন দেশ আয়োজিত করেছিল? আয়োজিত করেছিল তোমাদের মঙ্গোলিয়া আয়োজিত করেছিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে যে ভারতের গণপরিষদ গৃহীত হয় কবে? তো ভারতের গণপরিষদ গৃহীত হয়েছে তোমাদের, এটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুব রিপিটেড প্রশ্ন। আমি কিন্তু তোমাদের জন্য আজকে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন নিয়ে এসেছি, কারণ আমি যতটুকু বুঝতে পেরেছি তোমরা মোটামুটি প্রিভিয়াস ইয়ার এবং শর্ট কোয়েশ্চেনগুলো মোটামুটি পারছো। একটু স্ট্যান্ডার্ড নিয়ে আসলে কি তোমাদের অভ্যাসটা হয়ে যাবে, তোমাদের রিভিশনটা ভালো হবে এবং তোমরা বুঝতে পারবে যে এই ধাঁচের প্রশ্ন আসলেও তোমার কিছু আর অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তো চলো আজকের প্রশ্ন কি উত্তর বলছে 26শে নভেম্বর 1949। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। বলছে 26, আচ্ছা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে দেখো। 26শে জানুয়ারি 1950 ভারতের সংবিধান কার্যকরী হয়েছে এবং 26শে নভেম্বর 1949 কিন্তু সংবিধান গণপরিষদ মানে গণপরিষদ গৃহীত হয়েছে। কেমন? চলো নেক্সট প্রশ্ন কি বলছে। বলছে যে কোন সুরকারের গান কান্তগীতি নামে পরিচিত? তো কোন সুরকারের গান কান্তগীতি নামে পরিচিত? এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। তো এই দেখো রজনীকান্ত সেন। ওকে, চলো নেক্সট পয়েন্ট দেখো। 1724 খ্রিস্টাব্দে নিজামুল মুল্ক কোন রাজ্য প্রতিষ্ঠিত করেন? তো নিজামুল মুল্ক 1724 খ্রিস্টাব্দে তোমাদের হায়দ্রাবাদ প্রতিষ্ঠিত করেন। এগুলো প্রত্যেকটা কিন্তু প্রচণ্ড স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন এনেছি। দেখো সোজা প্রশ্নগুলো তোমরা পারবেই, কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে যেন ঘাবড়ে না যাও, এই অভ্যাসটা করার জন্য কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্ন আনা। কিন্তু এই ধরনের প্রশ্ন তো থাকবে, অবশ্যই থাকবে, কারণ তোমাদের কিন্তু প্রশ্ন এবার একটু মডারেটেড হবে, একটু মানে এসএসসি টাইপের প্রশ্নগুলোকে তোমরা যদি দেখো, সিজিএল, সিএইচএসএল, এসএসসি, জিডি, তাহলে কিন্তু তোমরা স্টেটের যে এক্সাম ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, প্রত্যেকটা কিন্তু তোমরা জিকে তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। কেমন? তো সেই লেভেলের পড়াশোনা করতে হবে যাতে এই ডাব্লিউবিপি, কেপি এই পরীক্ষাগুলো তোমাদের কাছে অনেকটা ইজি লাগে। এছাড়া ডাব্লিউবি, এসএসসি যারা দেখছো তাদের জন্য কিন্তু এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উপকারী। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন তাদের জন্য ইম্পর্টেন্ট। তো একই ক্লাস দেখে তোমাদের দুটো পরীক্ষা কিন্তু টার্গেটেড হয়ে যাচ্ছে, এক ডাব্লিউবিপি, একটা ডাব্লিউবি এসএসসি। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে মানব মহাকাশ সূচি বলে অভিহিত করা হয় কাকে? মানে কোনটি মানব মহাকাশ সূচি? তো গগনযান হচ্ছে গগনযান হচ্ছে মানব মহাকাশ সূচি। ওকে, চলো বলছে পারমাণবিক বোমার আবিষ্কার করেন কে? তো পারমাণবিক বোমা আবিষ্কার করেছেন কে? পারমাণবিক বোমার আবিষ্কার করেছেন ওপেনহাইমার। চলো নেক্সট প্রশ্ন কি দেখছে। বলছে ভারতের কোন প্রতিবেশী দেশ বজ্র ড্রাগনের দেশ বলা হয়? দেখো দেখো বিভিন্ন দেশের কি কি নাম আছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। তো এখানে যেটা ইম্পর্টেন্ট নাম হচ্ছে তোমাদের ভুটানকে বলা হয় বজ্র ড্রাগনের দেশ। দেখো আরও কিছু আছে, যেমন জাপানে বলা হয়, বা জাপানকে কি বলা হয়? জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। নরওয়েকে কি বলা হয়? নিশীথ সূর্যের দেশ। আর ইউরোপের ককপিট কাকে বলা হয়? বেলজিয়ামকে, তাই তো? চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। বলছে প্যারিস 2024 অলিম্পিক গেমসের ম্যাসকট কী ছিল? ম্যাসকট কী ছিল তাহলে? ম্যাসকট ছিল তোমাদের জিউস। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। চলো নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন বলেছে ভারতের কোন রাজ্য 2024 সালে কাগজি লেবুকে রাষ্ট্রীয় ফল হিসেবে গ্রহণ করেছেন? তো রাষ্ট্রীয় ফল হিসেবে গ্রহণ করেছেন কোন রাজ্য? করেছেন তোমাদের আসাম। কাগজি লেবু যে আছে আমাদের, সেটাকে ওরা রাষ্ট্রীয় ফল হিসেবে গ্রহণ করেছেন।
চলো নেক্সট প্রশ্ন কি বলছে, মিশ্র অর্থনীতি কি বলতে কী বোঝো? এই যে ইকোনমিক্সের থেকেও কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে, আর এগুলো যদি তোমরা WBCS এর প্রিভিয়াস ইয়ার্সের ইকোনমিক্সটা পুরো কমপ্লিট করে ফেলো, তাহলে ইকোনমিক্স নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, ঠিক আছে? তো ওখান থেকে ইকোনমিক্স পড়লে মোটামুটি তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে, আলাদা করে কিচ্ছু পড়তে হবে না। তো দেখো কি বলেছে, আর এই প্রশ্নটাও কিন্তু WBCS অনেকবার এসছে, SSC GD-তে এসছে, রেলওয়েতে এসছে, CGL CHSL সব জায়গাতেই কিন্তু এই প্রশ্নটা এসছে, তাহলে এতবার রিপিটেড হয়েছে মানে প্রশ্নটা গুরুত্ব আছে, তাই না? তো কি বলছে দেখো, মিশ্র অর্থনীতি বলতে বোঝায় কি বলতো, যেখানে সরকার এবং বেসরকার উভয় সংস্থান রয়েছে, ঠিক আছে, তাকে বলা হয় মিশ্র অর্থনীতি। যেরকম আমাদের ভারতবর্ষে কিন্তু মিশ্র অর্থনীতি রয়েছে। ওকে, চলো বলছে প্রিয়দর্শী নামে কে পরিচিত? তো প্রিয়দর্শী নামে কে পরিচিত? প্রিয়দর্শী নামে পরিচিত তোমাদের, দেখো আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। দেখো বলছে বিন্দুসার এর কী নামে পরিচিত? বিন্দুসার তোমাদের অমিত্রাঘাত নামে পরিচিত। কী নামে পরিচিত? অমিত্রাঘাত। চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ নামে পরিচিত, এবং স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকর্তা নামে পরিচিত। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি বলছে। বলছে দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছেন? তো দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিলেন? চালু করেছেন রবার্ট ক্লাইভ। ওকে, নেক্সট প্রশ্ন দেখব। বলছে দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ডালহৌসি কী চালু করেছিলেন? ডালহৌসি চালু করেছিল শর্ত বিলোপ নীতি, ঠিক আছে, পার্মানেন্ট সেটেলমেন্ট। আর লর্ড ওয়েলেসলি অধীনতা মিত্রতার নীতি, এবং কর্নওয়ালিস কী করেছিলেন? চিরস্থায়ী বন্দর ব্যবস্থা। ওকে, ক্লিয়ার? দেখো এখানে যে কটা অপশান আছে আমি কিন্তু সেই অপশানগুলোকেই ডিসকাস করে দিচ্ছি। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা কে করেছেন? রবার্ট ক্লাইভ। ওকে, রবার্ট ক্লাইভ করেছেন। এবং লর্ড ডালহৌসি কী করছেন? শর্ত বিলোপ নীতি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি, এবং কর্নওয়ালিস কী করেছেন? চিরস্থায়ী বন্দর ব্যবস্থা। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন কি বলছে। বলছে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটির জনসংখ্যা সর্বাধিক? তো জনসংখ্যা সর্বাধিক কিন্তু এই শহরগুলোর মধ্যে তোমাদের মুম্বাই হচ্ছে জনসংখ্যা সর্বাধিক, তাই তো? ওকে, তাহলে প্রথম মুম্বাই আছে, এবং সেকেন্ডে কী আছে? দিল্লি, থার্ড ব্যাঙ্গালোর, এবং ফোর্থ হায়দ্রাবাদ। তার র্যাঙ্কিংটাও তোমাদেরকে বলে দিলাম। চলো নেক্সট প্রশ্ন দেখো বলছে। মাজুলি দ্বীপ কোন নদীর উপরে অবস্থিত? তো মাজুলি দ্বীপ হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত। তো এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। দেখো বলছে মাজুলি দ্বীপ আসামে কিন্তু অবস্থিত। কোন রাজ্যে? আসামে, ব্রহ্মপুত্র নদী। এটি বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ। তাহলে যদি প্রশ্ন আসে বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? মাজুলি দ্বীপ। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে 2025 সালে সাহিত্যে বা লিটারেচার অ্যান্ড এডুকেশন বিভাগে পদ্মভূষণ প্রাপ্ত ব্যক্তি নিচের কোনটি হতে পারে? দেখো এখানে কে কে পদ্মভূষণ পেয়েছে। এ সূর্যা প্রকাশ, বিবেক দেবরয়, এবং রামবাহাদুর রায়, ঠিক আছে, রাম বাহাদুর রয়। তাহলে এই তিনজনেই কিন্তু লিটারেচার অ্যান্ড এডুকেশন বিভাগে কিন্তু তোমাদের পদ্মভূষণ পেয়েছে। তাহলে সূর্যা প্রকাশ, বিবেক দেবরয়, রাম বাহাদুর রয় তিনজনই কিন্তু তোমাদের লিটারেচার পেয়েছে। তাহলে উত্তরটা কী হবে? সবকটি মানে উপরে ত্রয়টি মানে তিনটেই ঠিক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন আছে, সম্রাট অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন? তো সম্রাট অশোক তোমাদের কলিঙ্গ যুদ্ধের পর কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, যে কলিঙ্গ যুদ্ধ হয় কবে? কলিঙ্গ যুদ্ধ হয়েছে তোমাদের 261 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, অশোকের ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা বলা হয়েছে। আর এবার তোমরা আমাকে কমেন্ট করো অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছিলেন, ঠিক আছে? তোমরা এটা করো, কমেন্ট করে দেবো, জানাও, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কতটা এগিয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন বলছে হু এর সদর দপ্তর কোথায়? তো হু এর সদর দপ্তর কোথায় আছে তোমাদের? হু এর সদর দপ্তর আছে জেনেভা, সুইজারল্যান্ড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। বলছে কয়না জলবিদ্যুৎ প্রকল্প কোথায় গড়ে উঠেছিল? তো কয়না জলবিদ্যুৎ প্রকল্প তোমাদের গড়ে উঠেছে তোমাদের মহারাষ্ট্রে। তাহলে তোমরা বলো 25টার মধ্যে তোমরা কটা ঠিক করলে? এগুলো একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল, দেখি আজকে তোমরা কটা ঠিক করছো, কার কটা ঠিক হলো আমাকে কমেন্ট করো, ঠিক আছে? এছাড়া আর একটু এক্সট্রা কিছু কোয়েশ্চেন আছে যেগুলো তোমার সাথে আজকে আমি আলোচনা করবো। এই পর্যন্ত তোমাদের মক টেস্ট হয়ে গেল 25 নম্বরের। কিছু এক্সট্রা প্রশ্ন আছে যেগুলো আমি আলোচনা করি, আর এই যে 25টার মধ্যে কটা পারলে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চন কী বলছে, গাছপালা যেখান থেকে পুষ্টি গ্রহণ করে। তো কোথা থেকে পুষ্টি গ্রহণ করে গাছপালা? গাছপালা মাটি থেকে পুষ্টি গ্রহণ করে বেসিক্যালি, তাই তো? চলো নেক্সট দেখো, স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন কে? তো সবাই পারবে, স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন টিপু সুলতান, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কি বলছে, নন্দাদেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো নন্দাদেবী জাতীয় উদ্যান তোমাদের অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত, তাই তো? দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1885 সালে নন্দাদেবী 1925 হবে, এটা 1925 হবে।
কেমন? এটা 1925 হবে। ওকে, চল। সালে নন্দা দেবী জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে হিসেবে ঘোষিত হয় এবং 2005 সালে কি হয়, নন্দা দেবী নন্দা দেবী ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হয়। তাহলে প্রশ্ন যদি আসে ভ্যালি অফ ফ্লাওয়ার কোথায় অবস্থিত, ভ্যালি অফ ফ্লাওয়ার কিন্তু তোমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে 1925। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে মৃচ্ছকটিকা বইটি কার লিখেছেন, তো কে লিখেছেন আর কি, মৃচ্ছকটিকা বইটি কে লিখেছেন, শূদ্রক লিখেছেন তোমাদের মৃচ্ছকটিকা বইটি। ওকে, শূদ্রক। দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, বাণভট্ট লেখা বইয়ের নাম কি, হর্ষচরিত। বাণভট্ট লেখার বইয়ের নাম তাহলে কি হলো, হর্ষচরিত। এবং কলহনের লেখার বই কি, রাজতরঙ্গিনী। বিশাখা দত্তের লেখার বইয়ের নাম কি, মুদ্রা রাক্ষস। তাহলে হিস্ট্রি বুকস অ্যান্ড অথর কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। হিস্ট্রি আমি কিন্তু প্রত্যেকটা টপিক থেকে একটা একটা প্রশ্ন দিয়েছি, যাতে তোমরা টপিকটা বুঝতে পারো যে কোনটা কতটা ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে, তো বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে, থাকে তোমাদের আর্গান। কিন্তু প্রশ্নে যদি অপশন তোমরা আর্গান না পাও, তাহলে সেক্ষেত্রে কী পেলে তোমরা রাইট করবে, নাইট্রোজেন থাকলেও কিন্তু সেটাও সঠিক, নাইট্রোজেন এবং আর্গান থাকে। তো অ্যান্সারের প্রশ্নে যখন পরীক্ষার হলে আর্গান বা নাইট্রোজেন যেটাই পাবে সেটা দিয়ে কিন্তু তোমাদেরকে রাইট করতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয়, তো আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হচ্ছে, 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস। কিছু ইম্পর্টেন্ট দিনগুলো যেখানে অপশান অনুসারে দেখো, 7ই এপ্রিল কী হয়, 7ই এপ্রিল আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এবং 4টা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, আর 22শে মার্চ বিশ্ব জল দিবস। তার ডেট থেকেও খুব ইম্পর্টেন্ট আসলো। এবারে ডেটস এর থিমটা এগুলো আমরা তোমাকে নেক্সট ক্লাসে প্র্যাকটিস করিয়ে দেবো। কেমন? তোমরা লাগাতার এই প্র্যাকটিস সেটগুলো দেখতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তোমরা লাগাতার এই প্র্যাকটিস সেটগুলোকে দেখো, দেখে আমি তোমাদের বলছি যতটাই স্ট্যান্ডার্ড প্রশ্ন হোক না কেন, একটু তো বোঝা যাচ্ছে যে এবার তো একটু গতানুগতিক প্রশ্ন এখন আসছে না, একটু স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আসছে। তো তোমাদের কিন্তু সেগুলো পুরোটাই প্র্যাকটিস হয়ে যাবে এবং আমি তোমাদেরকে গ্যারান্টির সাথে প্র্যাকটিস করিয়ে দেবো। যারা ডাব্লিউবিপি দিচ্ছ বা ডাব্লিউবি এসএসসি দিচ্ছ, প্রত্যেকের জন্যই কিন্তু ক্লাসটা মোস্ট বি ইম্পর্টেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট দিন তোমাদের সাথে প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করা হবে। আজকে কটা তোমরা অ্যান্সার করতে পারলে, কটা জানা ছিল, কটা অজানা ছিল, তোমরা কমেন্ট করো। সেই অনুসারে আমি তোমাদেরকে সেই বিষয়টাকে বেশি বেশি করে রিভাইজ করাবো, যাতে তোমাদের পুরোটা প্র্যাকটিস হয়ে যায়। আর যদি কোনো টপিকের উপরে ক্লাস লাগে, যেরকম বুকস অ্যান্ড অথর বা খেলা সম্পর্কিত যে কারেন্ট অ্যাফেয়ার্স, বা তোমরা হিস্ট্রি বুকস অ্যান্ড অথর, ঠিক আছে, তো সমস্ত কিছু যেই টপিকটা লাগবে আমাকে একটু জানাবে, তো আমি তোমাদেরকে সেভাবে ক্লাস প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। এবার কিন্তু পুলিশ আমাদের হতেই হবে। ওকে, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।